Hello students, how are you? Hope you are all in the pink of health. I am Atanu Roy and you are watching Bond Making and Bond Breaking channel. আজকে ক্লাস 11 এর একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার কেমিক্যাল বন্ডিং শুরু করতে চলেছি। তো কেমিক্যাল বন্ডিং এর যেটা হচ্ছে যে আমরা বন্ড কি করে ফর্ম করি, তাহলে আমরা জানি যে বন্ড ইলেকট্রন শেয়ারিং এর মাধ্যমে বন্ড ফর্মেশন হতে পারে। যদি ইলেকট্রন শেয়ারিং এর মাধ্যমে বন্ড ফর্মেশন হয় অ্যাট দ্যাট টাইম মানে আমরা একে বলে থাকি যে কোভ্যালেন্ট বন্ড। যদি ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশনের মাধ্যমে বন্ড ফর্মেশন হয়, মেবি পজিটিভের সাথে নেগেটিভের, তাহলে সেই সময় এই বন্ডটাকে নাম দেওয়া হয় আয়নিক বন্ড। কারণ আয়নিক বন্ড কেন? কারণ হচ্ছে ক্যাটায়ন এবং অ্যানায়নের মধ্যে এই বন্ডটা ফর্মেশন হচ্ছে, তার জন্য একে বলা হয় আয়নিক বন্ড। এর ছাড়াও মানে কোভ্যালেন্ট বন্ড ইলেকট্রন শেয়ারিং, আয়নিক বন্ড ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন, এছাড়াও এক ধরনের বন্ড দেখতে পাওয়া যায়, সেই বন্ডটার নাম হচ্ছে কোঅর্ডিনেট বন্ড। কোঅর্ডিনেট বন্ডের ক্যারেক্টারিস্টিক হচ্ছে এরকম যে একজনের কাছে এনাফ পরিমাণে ইলেকট্রন আছে আর একজনের কাছে ইলেকট্রন ডেফিসিয়েন্সি রয়েছে, মানে সে ইলেকট্রন কোনোভাবে শেয়ার করতে পারবে না, না সে ইলেকট্রন শেয়ার করতে পারবে আর না কোনো পজিটিভ নেগেটিভ এরকম ক্যাটায়ন অ্যানায়ন ফর্মেশন করতে পারবে। অ্যাট দ্যাট টাইম নাইট্রোজেনের কাছে অ্যামোনিয়া তৈরিতে কি দেখি না, অ্যামোনিয়া তৈরিতে নাইট্রোজেনের 5টা ভ্যালেন্স ইলেকট্রন থাকে, তার মধ্যে NH3 মানে 3টে বন্ড ফর্মেশন করে নেয়, তাহলে দুটো লোন পেয়ার, দুটো ইলেকট্রন থাকছে। এই ইলেকট্রন পেয়ারকে এক কথায় বলা হয় লোন পেয়ার। তো নাইট্রোজেন হ্যাজ টেন্ডেন্সি টু ডোনেট ইটস লোন পেয়ার। যেমন NH3 এর সাথে যখন BF3 বন্ড হয় তখন আমরা কি দেখেছি যে NH3 N এর মাথায় যে লোন পেয়ারটা আছে এটা BF3 কে দিয়ে দেয়, BF3 কে ডোনেট করে দেয়। তাহলে এট দ্যাট টাইম যে বন্ডটা ফর্মেশন হচ্ছে এই বন্ডটাকে বলা হয় কোঅর্ডিনেট বন্ড। যেমন করে আছে NO2 স্ট্রাকচার যদি দেখি N ডবল বন্ড ও কোঅর্ডিনেট বন্ড ও, তার মানে নাইট্রোজেনের একটা লোন পেয়ার বা একটা ইলেকট্রন জোড় এটা কাউকে ডোনেট করে দেয় এবং কোঅর্ডিনেট বন্ড ফর্মেশন করা হয়। কোঅর্ডিনেট বন্ডে একটা থাকে ডোনার আর একজন থাকে অ্যাকসেপ্টর, মানে যে ইলেকট্রন ডোনেট করে তাকে বলা হয় ইলেকট্রন ডোনার আর যে ইলেকট্রন অ্যাকসেপ্ট করে তাকে বলা হয় ইলেকট্রন অ্যাকসেপ্টর। তো কেমিক্যাল বন্ড আমরা তিন রকম মেনলি কোভ্যালেন্ট, কোঅর্ডিনেট অ্যান্ড আয়নিক বন্ড দেখতে পাই। তো চলো প্রথমে আমরা আয়নিক বন্ড সম্বন্ধে জানি। তো আমরা জানি যে আয়নিক বন্ডের মেন পার্টে থাকে একটা ক্যাটায়ন যেটাকে আমরা পজিটিভ বলে থাকি, একটা থাকে অ্যানায়ন যেটাকে আমরা নেগেটিভ বলে থাকি। তো যেমন Na+, Cl-, Na+, Cl-, এরকম করে অনেকগুলো Na+, Cl-, এবং Cl+, Na-, Na+, Cl-, Na+, Cl-, Na+, এরকম করে এরা একটা ক্রিস্টাল ফর্ম করতে পারে। আমি এই ক্রিস্টাল থেকে যদি 1 গ্রাম ফর্মুলা, কি বললাম 1 গ্রাম ফর্মুলা, যদি 1 গ্রাম ফর্মুলা আমি কি করি NaCl এখান থেকে বার করে নিই, একটা ক্রিস্টাল থেকে NaCl এর ক্রিস্টাল ধরে নিলাম, NaCl এর ক্রিস্টাল থেকে যদি 1 গ্রাম ফর্মুলা NaCl এখান থেকে বার করে নেওয়া হয়, এই কিছুটা পরিমাণে এনার্জি রিলিজ করে। এই এনার্জিকে আমরা U দিয়ে ডিনোট করে থাকি, এই এনার্জির নাম হয় ল্যাটিস এনার্জি। বোঝা গেছে? তার মানে কোনো একটা আয়নিক ক্রিস্টাল থেকে 1 গ্রাম ফর্মুলা কোনো আয়নিক কম্পাউন্ডকে বার করতে আমার
যে পরিমাণ এনার্জিটা লাগে তাকে আমরা ল্যাটিস এনার্জি বলে থাকি। এই ল্যাটিস এনার্জিকে ইউ দিয়ে লেখা হয়। এই ল্যাটিস এনার্জিকে ইউ দিয়ে লেখা হয় এবং এই ইউ এর ভ্যালু দুটো জিনিসের উপর ডিপেন্ড করে। একটা ডিপেন্ড করে যে আয়নীয় চার্জ আছে সেই চার্জের প্রোডাক্ট, মানে প্রোডাক্ট অফ আয়নিক চার্জ, এটার উপর ডিপেন্ড করে। কি ডিপেন্ড করে? ল্যাটিস এনার্জি। ল্যাটিস এনার্জি কাকে বলে? একটা ক্রিস্টাল থেকে 1 গ্রাম ফর্মুলা, NaCl হলে NaCl, জিঙ্ক সালফাইড হলে জিঙ্ক সালফাইড, ওকে বার করতে গেলে যে পরিমাণ এনার্জি রিলিজ হয় তাকে বলা হয় ল্যাটিস এনার্জি। তো আর এটা ডিপেন্ড করে কার উপর? ডিপেন্ড করে এই যে Na প্লাস এন্ড Cl মাইনাস, যে ক্যাটায়ন এন্ড অ্যানায়ন বলছি, এই ক্যাটায়ন আর অ্যানায়নের মধ্যে একটা ডিসটেন্স আছে। এই ডিসটেন্সকে ধরে নিলাম আর, তাহলে সেই ডিসটেন্সের উপর ল্যাটিস এনার্জি ডিপেন্ড করে। কিভাবে ডিপেন্ড করে? না, প্রোডাক্ট অফ দা আয়নিক চার্জের সাথে, মানে প্রোডাক্ট অফ দা আয়নিক চার্জ যত বাড়বে আমার ল্যাটিস এনার্জি তত বাড়বে, আর রেডিয়াস বা ডিস্টেন্সটা যত আমার বাড়বে ল্যাটিস এনার্জি তত কমবে। ইউ, এটা আমি এটাকে এক্স দিয়ে ডিনোট করছি, তাহলে ইউ ততই বাড়বে যত বাড়বে আমার এক্স এর ভ্যালু। এই এক্স কি? এক্স মানে হচ্ছে প্রোডাক্ট অফ দা ক্যাটায়ন এন্ড অ্যানায়ন, ওকে। আর ল্যাটিস এনার্জি তত বাড়বে যত ক্যাটায়ন আর অ্যানায়ন নেগেটিভ আর পজিটিভের মধ্যে ডিসটেন্স যত কমবে। এইভাবে ল্যাটিস এনার্জি ডিপেন্ড করতে পারে। যেমন ধরো তোমাকে দেয়া হলো NaF আর দেয়া হলো CaO। NaF আর CaO জিজ্ঞেস করা হলো NaF এর একটা ক্রিস্টাল আছে, সেখান থেকে 1 গ্রাম ফর্মুলা আমি NaF বার করছি, আমার কিছু পরিমাণ এনার্জি রিলিজ হচ্ছে। আমার ক্যালসিয়াম অক্সাইডের একটা ক্রিস্টাল আছে, সেই ক্যালসিয়াম অক্সাইডের ক্রিস্টাল থেকে 1 গ্রাম ফর্মুলা ক্যালসিয়াম অক্সাইড এখান থেকে বার করছি, বার করতে গেলে যে পরিমাণ এনার্জি রিলিজ হচ্ছে সেটাকে ল্যাটিস এনার্জি বলে। তাহলে এখানে যে পরিমাণ এনার্জিটা রিলিজ হচ্ছে, বা এখানে যে পরিমাণ এনার্জিটা রিলিজ হচ্ছে, যদি আমরা এনার্জিটাকে কম্পেয়ার করে থাকি তাহলে ফার্স্ট ক্ষেত্রে না সেকেন্ড ক্ষেত্রে, কোন কেসে আমার ল্যাটিস এনার্জি বেশি হবে? তো আমরা জেনেছি যে ল্যাটিস এনার্জি ইজ ডিপেন্ডিং আপন দ্য প্রোডাক্ট অফ দ্য চার্জ। সো হোয়াট ইজ দ্য চার্জ অফ Na in NaF? We know the charge of the Na is +1 as well as the charge of the F is -1. So what's the product of Na charge and F charge? That is 1 multiply with 1. 1 multiply with 1, that is 1. That is 1. In CaO +2 and -2, +2 and -2, the product of the charge, এখানে প্লাস বা মাইনাসের উপর কোনো ব্যাপার না, প্রোডাক্ট অফ দ্য চার্জ, ক্যাটায়ন, নাম্বার অফ ক্যাটায়ন 2, নাম্বার অফ অ্যানায়ন 2, so the product of the charge is 4. সো আমরা কি শিখেছি? আমরা জেনেছি যে প্রোডাক্ট অফ দ্য আয়নিক চার্জ যত বেশি হবে ল্যাটিস এনার্জি তত বেশি হবে। সো ক্যালসিয়াম অক্সাইডের ক্ষেত্রে প্রোডাক্ট অফ দ্য আয়নিক চার্জ ম্যাক্সিমাম, তার জন্য আমার ল্যাটিস এনার্জি অফ CaO is greater than NaF. The reason is product of the ionic charge. I repeat it again. Na +1, F -1, +1 -1 means 1 into 1, that is 1. CaO, in CaO, Ca +2, O -2, 2 to the 4, CaO4, that means its product, I charge product is 4.
সো উই মানে we have seen that এখানকার যে চার্জটা আছে আর এখানকার চার্জটা আছে এই দুটোর মধ্যে যদি কম্পেয়ার করা হয় সেকেন্ডেরটা বেশি হচ্ছে, দেয়ারফোর ল্যাটিস এনার্জি সেকেন্ডেরটা বেশি হবে। কোনো অসুবিধা আছে? নেক্সট ধরো আরেকটা এক্সাম্পল দিচ্ছি। ধরো আমার কাছে আছে কে এফ আর আমার কাছে আছে কে আই। এবারে কি দেখছি, এফ স্মল সাইজ, আই আয়োডিন হাই সাইজ, কারণ আমরা জানি ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন পিরিয়ডিক টেবিলের টপ টু বটম নামছে। তাহলে পিরিয়ডিক টেবিলের টপ টু বটম, তার মানে সাইজ হচ্ছে আমার ইনক্রিজ। তাহলে সাইজ ইনক্রিজ দ্যাট মিনস লেন্থ ইনক্রিজ, মানে ডিস্টেন্স ইনক্রিজ। ডিস্টেন্স ইনক্রিজ ল্যাটিস এনার্জি ডিক্রিজ। তো এফ টু আই ডিস্টেন্স ইনক্রিজ হচ্ছে, তার মানে ল্যাটিস এনার্জি ডিক্রিজ হচ্ছে। তার জন্য কে এফ কি দেখাবে, হায়ার ল্যাটিস এনার্জি দেখাবে কম্পেয়ার দেন কে আই। এনি প্রবলেম, এনি ডাউট? প্রবলেম, ডাউট? হ্যাঁ, এইবার এই ল্যাটিস এনার্জি ক্যালকুলেশনের জন্য বর্ন হেবার তিনি একটি ফর্মুলা দিয়েছিলেন, এবং বর্ন হেবার ফর্মুলাটি কি চলো দেখে। বর্ন হেবার ফর্মুলাটি কি? বর্ন হেবার ফর্মুলাটা তিনি বলছেন যে সোডিয়ামের ক্ষেত্রে দেখাচ্ছি, সোডিয়াম একটা সলিড। তো সোডিয়াম সলিডকে এনার্জি দিয়ে সোডিয়াম গ্যাসে কনভার্ট করো। সলিডকে প্রথমে গ্যাসে কনভার্ট করো। তাহলে সলিডকে গ্যাসে কনভার্ট করার এই যে প্রসেসটা, এটার জন্য এনার্জি লাগে। কত পরিমাণ এনার্জি লাগে? ধরে নিলাম ডেল এইচ পরিমাণ এনার্জি লাগে। আর আমরা জানি সলিডকে ডাইরেক্ট গ্যাস করছি, লিকুইড নাই, তাহলে সেটাকে বলা হয় সাবলিমেশন, তাই একে লিখলাম ডেল এইচ এস। এবার একটা কাজ করি, ক্লোরিন যেটা আছে Cl2, এটা হাফ Cl2 ভেবে নিই, তাহলে শুধু Cl পাবো, NaCl এ শুধু Cl থাকে, তাহলে হাফ Cl2 এটা গ্যাস হয়ে আছে, অসুবিধা নেই। এই হাফ Cl2 থেকে আমি একটা Cl অ্যাটমকে এখান থেকে বার করে নিলাম, একটা Cl গ্যাস অ্যাটমকে বার করে নিলাম হাফ Cl2 থেকে। তাহলে ডিসোসিয়েশন করলাম, Cl এর মাঝে বন্ড আছে, বন্ডটাকে ডিসোসিয়েট করলাম, ভাঙলাম, তাহলে এইটার নাম দিলাম হাফ ডেল এইচ ডিসোসিয়েশন, হাফ ডেল এইচ। এবার এনে গ্যাসিয়াস স্টেটে চলে এসেছে। আমরা জানি গ্যাসিয়াস স্টেট থেকে ইলেকট্রনকে বার করা যায়, তাহলে এখান থেকে ইলেকট্রনকে ছেড়ে দিলাম এবং একে Na প্লাস এর মধ্যে কনভার্ট করে দিলাম। কোন গ্যাসিয়াস নিউট্রাল অ্যাটম যখন তার লাস্ট অরবিট থেকে ইলেকট্রনকে রিলিজ করে তখন বলা হয় তাকে আয়নাইজেশন এনার্জি, তাই একে আইই দিয়ে দিলাম। ক্লোরিন ইলেকট্রন যে ছেড়ে দিল সেই ইলেকট্রনটাকে অ্যাকসেপ্ট করলো, আর ক্লোরিন যখন ইলেকট্রনটাকে অ্যাকসেপ্ট করলো তখন ক্লোরিন হয়ে গেল Cl মাইনাস, ক্লোরিন তখন হয়ে গেল Cl মাইনাস। Na প্লাস গ্যাসিয়াস স্টেটে আছে, Cl মাইনাস ও গ্যাসিয়াস স্টেটে আছে। Na প্লাস Cl মাইনাস একসাথে যুক্ত হলে কিছু পরিমাণ এনার্জি লস করে, 1 গ্রাম ফর্মুলা NaCl তৈরি হচ্ছে। এই এনার্জিটাকে আমরা বলে থাকি ল্যাটিস এনার্জি, আর ফর্ম হচ্ছে NaCl, এবং যে এনার্জিটা রিলিজ হচ্ছে সেটা হচ্ছে ল্যাটিস এনার্জি, একে আমরা ইউ দিয়ে ডিনোট করি, আর যেটা ফর্ম হলো সেটা সলিড। এবার এই NaCl কে ভাঙলে আমরা আবার এই Na আর হাফ Cl2 পেতে পারি, হ্যাঁ হাফ Cl2 পেতে পারি, বা বলতে পারি হাফ Cl2 আর Na কোথা থেকে তৈরি হয়েছে? NaCl থেকে, এরকম বলতে পারি। তাহলে এক্ষেত্রে একে বলতে পারি ডেল এইচ এফ বা ডেল এইচ ফিশন, ডেল এইচ এফ বা ডেল এইচ ফিশন। তাহলে আমরা এখান থেকে যদি বলি
যে ডেল এইচ ফিউশন সমান কি, ডেল এইচ ফিউশন সমান কি, তাহলে বলবো এখানে যা কিছু পেলাম সবকিছুর অ্যাডিশন, অর্থাৎ ডেল এইচএস প্লাস হাফ অফ ডেল এইচ ডি প্লাস আয়োনাইজেশন এনার্জি প্লাস এটা বলা ইলেকট্রন অ্যাফিনিটি। আমরা জানি একটা নিউট্রাল গ্যাসিয়াস অ্যাটমের লাস্ট অরবিটে যদি ইলেকট্রন নিতে হয় তাকে বলা হয় ইলেকট্রন অ্যাফিনিটি, ইলেকট্রন অ্যাফিনিটি প্লাস ল্যাটিস এনার্জি। এই ফর্মুলাটাতে আমরা নিউমেরিক্যালস করতে পারবো। এখান থেকে সমস্ত ডাটা দেয়া থাকবে, কোনো ডাটা দেয়া থাকবে না। যেমন যদি আমাকে ল্যাটিস এনার্জি বার করতে বলে সবকটা দিয়ে দিল, ল্যাটিস এনার্জি কত বার করতে বলতেই পারে, এই সমস্ত ভ্যালু দেওয়া থাকবে, ল্যাটিস এনার্জি বার করতে পারলে দ্যাট ইজ দ্য সিম্পল সিম্পলিফিকেশন। তো এটা নিয়ে কোনো প্রবলেম নেই। তো বর্ন হেয়ার সার্কেলটা বোঝা গেছে কিনা দেখ। এবার এই যে Na প্লাস এর কথা বলছি, Na প্লাস ধরো এটা একটা Na প্লাস, Cl মাইনাস এর কথা বলছি ধরো এটা একটা Cl মাইনাস, তাহলে এর একটা রেডিয়াস আছে, Cl মাইনাস এর একটা রেডিয়াস থাকবে। এই রেডিয়াসকে আমরা r প্লাস দিয়ে ডিনোট করতে পারি, এটাকে আমরা r মাইনাস দিয়ে ডিনোট করতে পারি। তো দেখো কতগুলো ধরো কতগুলো অ্যাটম, কতগুলো প্লাস মাইনাস এরকম করে একে অপরের সাথে যুক্ত হয়ে রয়েছে। এটা ধরো প্লাস আছে, এটা ধরো মাইনাস আছে। তাহলে যদি বলি এই অ্যাটমটার কোঅর্ডিনেশন নাম্বার কত, কোঅর্ডিনেশন নাম্বার মানে কি একটা কণাকে ঘিরে যতগুলো কণা থাকে তাকে বলা হয় কোঅর্ডিনেশন নাম্বার। ক্লাস 12 এর ফার্স্ট চ্যাপ্টারে আমরা আবার ডিটেইলস ভাবে কোঅর্ডিনেশন সম্পর্কে শিখবো। এখানে শুধু এটা দেখে নাও, একটা কণাকে ঘিরে যতগুলো কণা থাকবে তাকে বলা হবে কোঅর্ডিনেশন নাম্বার। কোঅর্ডিনেশন নাম্বার ডিপেন্ড করে কার উপর, ক্যাটায়ন আর অ্যানায়নের যে রেডিয়াস, সেই রেডিয়াসের যে রেশিও তার ভ্যালুর উপর ডিপেন্ড করে আমরা এই কোঅর্ডিনেশন নাম্বার মানে একটা কণাকে ঘিরে কতগুলো কণা অ্যাসোসিয়েট হয়ে রয়েছে সেটা আমরা ক্যালকুলেশন করতে পারবো। ঠিক আছে, তো চলো দেখে নিই যে ক্যাটায়ন এবং অ্যানায়নের রেশিও কি হলে তার কোঅর্ডিনেশন নাম্বার কত হতে পারে। আশা করি এটা বন্ড সার্কেলটা সবার হয়ে গেছে। যদি না হয়ে থাকে তাহলে একটা স্ক্রিনশট নিয়ে নাও। চলো এবার আমরা দেখব যে ক্যাটায়ন বা অ্যানায়নের ভ্যালু কি হলে কোঅর্ডিনেশন নাম্বার আমার কত হবে, কি হলে কত হবে কোঅর্ডিনেশন নাম্বারটা। r প্লাস বা r মাইনাস এর ভ্যালু কত হলে আমার কোঅর্ডিনেশন নাম্বার কত হবে। যেমন এর ভ্যালুটা যদি 0 থেকে শুরু করলাম, ঠিক আছে, 0 থেকে যদি 0.155 হয় বা 0.155 থেকে 0.225 হয় বা 0.225 থেকে 0.414 হয় বা 0.414 থেকে 0.732 হয় বা 0.732 থেকে 1, 0 থেকে 1 এর মধ্যে এই ভ্যালুটা বেরোবে। ঠিক আছে, 0 থেকে 1 এর মধ্যে, একটা 0 থেকে 1 এর মধ্যে। দেখো যদি 0 থেকে 0.155 এর মধ্যে পড়ে তাহলে কোঅর্ডিনেশন নাম্বার হয় 2, মানে একটা কণাকে ঘিরে দুটো কণা অ্যাসোসিয়েট হতে পারবে। যদি 0.155 থেকে 0.225 এর মধ্যে হয় তাহলে হয় 3, যদি 0.225 থেকে 0.414 এর মধ্যে হয় তাহলে 4, আর 0.414 থেকে 0.732 এর মধ্যে হলো 6,
আর 732 থেকে 1 এর মধ্যে হলে হয় 8 ইজ দ্য কোঅর্ডিনেশন নাম্বার। যদি কোঅর্ডিনেশন নাম্বার 2 হয় তাহলে তার স্ট্রাকচারটা হয় লিনিয়ার 180 ডিগ্রিতে, ঠিক আছে। যদি 3 হয়, যদি কোঅর্ডিনেশন নাম্বার 3 হয় তাহলে সেটা হয় ট্রায়াঙ্গুলার। যদি কোঅর্ডিনেশন নাম্বার 4 হয় তাহলে হয় টেট্রাহেড্রাল। টেট্রাহেড্রাল। যদি কোঅর্ডিনেশন নাম্বার 6 হয় তাহলে হবে অক্টাহেড্রাল। অক্টাহেড্রাল। আর কোঅর্ডিনেশন নাম্বার যদি 8 হয় তাহলে হবে কিউবিক। কোঅর্ডিনেশন নাম্বার যদি 8 হয় তাহলে হবে কিউবিক। তো অ্যাকর্ডিং টু কোঅর্ডিনেশন নাম্বার আমরা স্ট্রাকচারও বলে দিতে পারবো। তাহলে হোয়াট ইজ দ্য কোঅর্ডিনেশন নাম্বার? একটা কণাকে ঘিরে কতগুলো কণা অ্যাসোসিয়েট হয়ে আছে, নাম্বার 1। নাম্বার 2, ক্যাটায়ন আর অ্যানায়নের রেডিয়াসের উপর কি কোঅর্ডিনেশন নাম্বার ডিপেন্ড করে? ইয়েস, কোঅর্ডিনেশন নাম্বার ডিপেন্ড করে। কোঅর্ডিনেশন যদি ক্যাটায়ন মানে রেডিয়াস অফ দ্য ক্যাটায়ন ডিভাইড বাই রেডিয়াস অফ দ্য অ্যানায়ন, এই ভ্যালুটা আমার 0 থেকে 0.155 এর মধ্যে হয় তাহলে সেক্ষেত্রে কোঅর্ডিনেশন নাম্বার হয় 2। যদি 0.155 থেকে 0.225 এর মধ্যে হয় কোঅর্ডিনেশন নাম্বার হয় 3। যদি 0.225 থেকে 0.414 এর মধ্যে হয় কোঅর্ডিনেশন নাম্বার হয় 4। যদি 0.414 থেকে 0.732 এর মধ্যে হয় কোঅর্ডিনেশন নাম্বার হয় 6। যদি 0.732 থেকে 1 এর মধ্যে হয় তাহলে কোঅর্ডিনেশন নাম্বার হয় 8। 2 হলে তার স্ট্রাকচার হয় লিনিয়ার, 3 হলে হয় কোঅর্ডিনেশন নাম্বার 3 হবে, কোঅর্ডিনেশন নাম্বার 3 হলে হয় ট্রায়াঙ্গুলার, 4 হলে হয় টেট্রাহেড্রাল, 6 হলে হয় অক্টাহেড্রাল, 8 হলে হয় কিউবিক। 8 হলে হয় কিউবিক। এইবার এই যে ক্যাটায়ন বা অ্যানায়নের কথা বলছি, এই ক্যাটায়ন বা অ্যানায়ন যখন ওয়াটার মলিকুলসকে নিজের দিকে অ্যাসোসিয়েট করে সেক্ষেত্রে এক ধরনের এনার্জি, আমরা একটু আগে ল্যাটিস এনার্জির কথা বললাম, এবার ক্যাটায়ন বা অ্যানায়নের চারিদিকে যদি ওয়াটার মলিকুলস অ্যাসোসিয়েট হয় সেক্ষেত্রে কিছু পরিমাণে এনার্জি রিলিজ হয়। সেই এনার্জিটাকে বলা হয় সলভেশন এনার্জি, ইন টার্মস অফ বেঙ্গলি দ্রাবকায়ন শক্তি। তাহলে হাইড্রেশন এনার্জি বা দ্রাবকায়ন শক্তি। তো কোনো একটা সাবস্টেন্সের মধ্যে যে সলিবল হয়ে গেল সেখানেও একটা এনার্জি রিলিজ হয়। সেই এনার্জিটাকে ক্যালকুলেশন করা হয় কেমন ভাবে না, ওই যেটাকে হাইড্রেশন এনার্জি বলছি সেই হাইড্রেশন এনার্জিকে যদি ল্যাটিস এনার্জি দিয়ে মাইনাস করা হয় তাহলে আমার ওই এনার্জি বা দ্রবীভবন এনার্জি পাওয়া যায়। ঠিক আছে, যেমন CaF2 যদি কম্পেয়ার করা হয় 1 মিনিট, তাহলে আমরা বললাম যে কোনো ক্যাটায়ন বা অ্যানায়নকে যদি ওয়াটারের মধ্যে রাখা হয় সে কিছু পরিমাণ ওয়াটার মলিকুলসকে নিজের কাছে অ্যাসোসিয়েট করে দিতে পারে। যদি অ্যাসোসিয়েট করে সেখানেও কিছু পরিমাণে এনার্জি রিলিজ হবে। এই এনার্জিটার নাম হচ্ছে আমার হাইড্রেশন এনার্জি। কিন্তু যদি এই হাইড্রেশন এনার্জির চেয়ে ল্যাটিস এনার্জি বেশি হয় তাহলে আমার সেটি কিন্তু ওয়াটারে সলেবল হবে, অর্থাৎ দ্রাবকায়ন শক্তির থেকে, যেমন CaF2 আছে আর CaCl2 আছে, কি মনে হয় এই দুটোর মধ্যে কে ওয়াটারে সলেবল? কে ওয়াটারে সলেবল? এই দুটোর মধ্যে ওয়াটারে সলেবল দেখলে দেখবেন CaF2 ওয়াটার ইনসলেবল and CaCl2 ওয়াটার সলেবল, কারণ CaF2 এর যে ল্যাটিস এনার্জি সেটা সলভেশন এনার্জি থেকে বেশি। ঠিক আছে, CaF2 যে ল্যাটিস এনার্জি, CaF2 যে ল্যাটিস এনার্জি
চার্জ দেখতে পাচ্ছি, সাইজ ছোট। আমরা ল্যাটিস এনার্জি ইউ ফর্মুলা কি শিখেছি, ইউ 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 বেশি হয় কার ক্ষেত্রে, ইউ তার ক্ষেত্রে বেশি হয় যার ক্ষেত্রে প্রোডাক্ট অফ দ্য চার্জ বেশি হয়। ইউ বেশি হয় আর কাদের ক্ষেত্রে, যাদের ক্ষেত্রে ডিস্টেন্স বিটুইন cation and anion, distance between cation and anion কম হবে। F সাইজে ছোট, Cl সাইজে বড়। সাইজে ছোট, ডিসটেন্স ছোট, ল্যাটিস এনার্জি বেশি, তো ল্যাটিস এনার্জি বেশি। ল্যাটিস এনার্জি যদি বেশি হয় কার থেকে, হাইড্রেশন এনার্জি থেকে। কার থেকে, হাইড্রেশন এনার্জি থেকে। ল্যাটিস এনার্জি যদি বেশি হয় হাইড্রেশন এনার্জি থেকে, তাহলে সে ওয়াটারে সলিউবল হবে না। CaCl2 ক্ষেত্রে ল্যাটিস এনার্জি এলইডি লিখলাম, ল্যাটিস এনার্জি কম হয় কার থেকে, হাইড্রেশন এনার্জি থেকে। ল্যাটিস এনার্জি কম, হাইড্রেশন এনার্জি বেশি, ওয়াটারে সলিউবল হবে। So for this reason CaCl2 is soluble in water but CaF2 water এ soluble হয় না, water এ soluble হয় না। ক্লিয়ার? ক্লিয়ার? তো আজকে আপাতত আমরা ল্যাটিস এনার্জি, হাইড্রেশন এনার্জি পর্যন্ত পড়লাম এবং এর পরের পার্টটা এর পরের ভিডিওতে আমরা দেখব। তো এই ছোট ছোট ভিডিও ক্লিপের মাধ্যমে ছোট ছোট টপিকগুলোকে কভার করে গোটা চ্যাপ্টারটা ব্রেনের মধ্যে সেটে দেওয়ার কাজই হলো আমার। আর একটু এফোর্ট, একটু পজিটিভ এনার্জি তোমরা দিয়ে পড়াশোনা শুরু করো, পড়াশোনা করতে থাকো, কোনো অসুবিধা হবে না। ইজি চ্যাপ্টার বাট অনেকটা কনসেপ্ট আছে, যদি কনসেপ্টটা মাথার মধ্যে ঢুকে যায় কোনো দিনও এই চ্যাপ্টারটা ভুলে যাবে না। অন্য চ্যাপ্টারগুলো কি হয়, পড়লে যদি রিভিশন না করা হয় তাহলে ভুলে যেতে পারো, কিন্তু এই চ্যাপ্টার কনসেপ্ট একবার মাথার মধ্যে ঢুকে গেলে তাহলে কিন্তু এই চ্যাপ্টারটা ভোলার সম্ভাবনা কম। তো এবং এই চ্যাপ্টারটা এতটাই ইম্পর্টেন্ট, নিট বা যেই পয়েন্ট অফ ভিউ থেকে 9 করে 4-5টা কোশ্চেন, মানে প্রায় 16-20 মার্কস এই চ্যাপ্টার থেকে পাওয়া যেতে পারে। তো সেই পয়েন্ট অফ ভিউ থেকেও এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। সো পড়তে থাকো, কিপ স্টাডিং, কিপ স্মাইলিং অ্যান্ড টেক কেয়ার অফ ইউর হেলথ। থ্যাংক ইউ সো মাচ।